সুপ্রভাত আমার স্নেহের সকল ছাত্রছাত্রী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি আমাদের এই অনলাইন ক্লাসে বিএড সেকেন্ড সেমিস্টার মেথড বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি বাংলা মেথডের একটি ইউনিটের একটি সাব ইউনিট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনটি অন করে নাও, যাতে তোমরা সবার প্রথমে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেয়ে থাকো। তো দেখো, আমরা শুরু করছি ইউনিট 5 এর সাব ইউনিট মিনিং, টাইপ, ফাংশন, প্রিপারেশন এন্ড ইউটিলাইজেশন অফ লার্নিং রিসোর্স ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে এই লার্নিং রিসোর্সের অর্থ কি আছে, এর টাইপস কি আছে, এর প্রয়োগ পদ্ধতি কি আছে, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, আমি এই বিষয়ে আরেকটি ভিডিও তোমাদের পাঠিয়েছিলাম বা বানিয়েছি। যারা আমার সেই ভিডিওটি দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও, কারণ সেই ভিডিওটি দেখা থাকলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে। তো দেখো, প্রথমে আমরা বলবো যে শিখন সম্পদ কাকে বলে। না, দেখো, শিখন সম্পদ হচ্ছে যে আমাদের শ্রেণী শিক্ষণ পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলি আমাদের কার্যকরী ভূমিকা বা সাহায্যকারী ভূমিকা পালন করে থাকে, সেই সমস্ত উপকরণগুলোকে আমরা কি বলবো না, শিখন সম্পদ। যেমন ধরো চার্ট, মডেল, ধরো কম্পিউটার, মোবাইল ইত্যাদি। তাহলে আমরা শিখন সম্পদ সম্পর্কে জানলাম। এর টাইপ সম্পর্কে আমি আগে ক্লাসে বলেছি, তোমরা ক্লাসটা ভালো করে দেখে নাও। এবং কি বলছে না, ইউটিলাইজেশন, এর প্রয়োগ পদ্ধতি। অর্থাৎ আমরা যদি একটা চার্ট বানাই বা একটা মডেল তৈরি করি, বা ধরো আমি একটা যদি কম্পিউটার ক্লাসের মধ্যে নিয়ে আসি ছাত্রদেরকে দেখানোর জন্য, সেই যে চার্ট বা মডেল বা কম্পিউটার, এইগুলো আমরা শ্রেণীকক্ষে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, সেই সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে কি করতে হবে না, জানতে হবে। এবং কি না, প্রিপারেশন, এই যে আমরা শিখন সম্পদ বলছি বা শিক্ষা সহায়ক উপকরণ বলছি, এইগুলোকে আমরা কিভাবে প্রয়োগ করব বা আমরা তৈরি করব, প্রস্তুতি করব, সেই প্রিপারেশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কারণ আমাদেরকে সেই ধরনের শিক্ষা সহায়ক উপকরণ বা শিখন সম্পদ আমাদের তৈরি করতে হবে যেগুলো সহজলভ্য, অর্থাৎ খুব সহজে পাওয়া যায় এবং যেগুলো আমার ছাত্রছাত্রীরা খুব স্বল্প ব্যয়ে কি করতে পারবে না, তৈরি করতে পারবে। তো এই সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, আমি আগের ক্লাসে তোমাদের ডিটেলসে বলেছিলাম। আজকে আমাদের সিলেবাসে দেখো যেগুলো আছে, যেমন হচ্ছে টেক্সট বুকস, মডেলস, চার্ট, পিকচার, রেফারেন্স বুকস এবং কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এইটা নিয়ে আমি অন্য একটা ক্লাস নেব। এইটা ছাড়া দেখো বাকি যেগুলো আছে, টেক্সট বুকস মানে পাঠ্য বই, মডেলস মানে হচ্ছে কি না, প্রতিরূপ, আমি আগের দিনই বলেছিলাম। এবং চার্টস, চার্ট মানে হচ্ছে দেখো এই যে আমরা কোন একটা ক্লাসে নিই, সেখানে দেখবো আমরা এই যে বাচ্চাদেরকে ছবি দেখাই, ঠিক একইভাবে আমরা চার্ট দেখাই। চার্ট কি না, কোন একটা জিনিস, কোন একটা ছবির মধ্যে সেখানে আমরা বিভিন্ন ধরনের ছবি অ্যাটাচ করতে পারি বা বিভিন্ন ধরনের সময় তালিকা আমরা অ্যাটাচ করতে পারি। যেমন ধরো আমি যদি বাংলা বিষয়ে কারক পড়াতে যাই, তাহলে কারকের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করতে পারি, সেই চার্ট সম্পর্কে জানবো। পিকচার মানে ছবি সম্পর্কে জানবো এবং রেফারেন্স বুক সম্পর্কে আমরা জানবো। তো আমরা দেখো প্রথমেই শুরু করছি টেক্সট বুক। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই যে টেক্সট বুক, টেক্সট বুক কি না। দেখো, আমরা যে কোনো ক্লাসেই পড়াই না কেন, আমাদের কি থাকে না, একটা টেক্সট বুক থাকে। সেই টেক্সট বুকটা কি করি না, আমরা টেক্সট বুকটাকে রেখে আমরা শিশুদেরকে বা আমাদের বাচ্চাদেরকে কি করি না, পাঠ দান করে থাকি। তাহলে এই যে টেক্সট বুক আমরা বলছি, সেই টেক্সট বুক শিখন সম্পদ হিসেবে ছাত্রছাত্রীদের কাছে কতটা কার্যকরী ভূমিকা পালন করছে, সেই সম্পর্কে আমাদের কি করতে হবে না, জানতে হবে। তাহলে আমরা প্রথমেই জানবো যে এই যে টেক্সট বুকের উপযোগিতা কি না। দেখো, টেক্সট বুক যদি আমাদের থাকে, তাহলে না যখন আমরা শ্রেণীকক্ষে পাঠ পরিবেশন করব বা আমরা একটা পাঠ পরিকল্পনা বানাবো, তো সেই পাঠ পরিকল্পনা বানাতে গেলে কি না, আমাদের অবশ্যই একটা টেক্সট বুকের প্রয়োজন আছে। পাঠ্য পুস্তক যদি আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আমাদের সেই পাঠ পরিকল্পনা তৈরিতে কি হবে না, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।
এবং কি না টেক্সট বুক থাকলে কি হবে না আমরা যে পাঠ পরিকল্পনা বানাবো সেই পাঠ পরিকল্পনাটা কি হবে না পাঠ্য পুস্তক কেন্দ্রিক বা বিষয় রিলেটেড, অর্থাৎ যে বিষয় আমি পড়াবো সেই বিষয় অর্থাৎ সেই পাঠ্য পুস্তকের ভিতরে কোন কোন দিকের উপর আলোকপাত করা হয়েছে সেইটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমরা কি না আমাদের সেই পাঠ্য পুস্তকের যে লেসন প্ল্যান আছে সেইটা আমরা ঠিক মতো করে বানাতে পারবো না। তাই পাঠ্য পুস্তকটা কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান একটা শিখন সম্পদ। এছাড়াও কি আছে না একটা ভালো পাঠ্য পুস্তক খুব একটা প্রকৃত বা মূল্যবান শিখন সম্পদ হিসেবে শিক্ষক মহাশয়ের কাছে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের উপযোগিতা। এরপর দেখতে হবে যে পাঠ্যপুস্তক এই যে আমরা শ্রেণীকক্ষে শিখন সম্পদ হিসেবে ব্যবহার করব, তো সেই শিখন সম্পদ হিসেবে ব্যবহার করতে গিয়ে যে পাঠ্যপুস্তকের যে কি ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেইটা আমাদেরকে জানতে হবে। দেখো প্রত্যেকটা যে আমাদের শিখন সম্পদ আছে সেই প্রত্যেকটা শিখন সম্পদের কিন্তু শ্রেণীকক্ষে ব্যবহারের একটা পদ্ধতি আছে। তাহলে সেই ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমাদের প্রথমেই সচেতন হতে হবে। যে প্রথমে কি দেখতে হবে না যে পাঠ্যপুস্তক অর্থাৎ আমরা যে পাঠ্যপুস্তক শ্রেণীকক্ষে আলোচনা করছি বা যে বিষয় আলোচনা করছি সেই পাঠ্যপুস্তকটা অবশ্যই কিরকম হতে হবে না সেটাকে সার্থক হতে হবে এবং সেটি যেন শিক্ষার্থীদের কি না মনোযোগ আকর্ষণ করতে পারে এবং কি করতে হবে না সেই পাঠ্যপুস্তকটা অবশ্যই সেই বিষয় রিলেটেড হতে হবে। এবার পাঠ্যপুস্তক এই যে আমরা শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তক ব্যবহার করি শিখন সম্পদ হিসেবে তার কিছু সীমাবদ্ধতা আছে। কিরকম না পাঠ্যপুস্তক তথ্যের একমাত্র উৎস মনে করা হয়। তাহলে দেখো আমরা মনে করি কি না পাঠ্যপুস্তকই হচ্ছে যে আমাদের এই তথ্যের একমাত্র উৎস, কিন্তু সেটা নয়। কারণ আমরা পাঠ্যপুস্তকের বাইরেও কিন্তু অনেক তথ্য বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি, যেমন ধরো নেট থেকে পেয়ে থাকি, হ্যাঁ, বা মোবাইল থেকে পেয়ে থাকি বা অন্য কোনো বই থেকে পেয়ে থাকি। তাহলে পাঠ্যপুস্তক কিন্তু আমাদের কাছে তথ্যের একমাত্র উৎস নয়, এটা হচ্ছে একটা কি না সীমাবদ্ধতা। আবার কি না দেখো পাঠ্যপুস্তকে অনেক সময় গতানুগতিক বা অতি প্রাচীন কোনো বিষয়বস্তু লেখা থাকে যেগুলো বর্তমানের সঙ্গে হয়তো প্রয়োজনীয় নয়, তাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের পাঠ্যপুস্তকটা একটা ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েই গেল। আবার কি হয় না পাঠ্যপুস্তকে যে সমস্ত প্রশ্ন দেয়া থাকে সেই প্রশ্নের মান কিন্তু খুব সহজ হয়। তাহলে এর ফলে কি হয় না এটাও কিন্তু একটা পাঠ্যপুস্তক ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা। আবার কি না পাঠ্যপুস্তকে শিক্ষার্থীর যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেখানে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাহলে এইগুলো গেল কি না পাঠ্যপুস্তক ব্যবহারের সীমাবদ্ধতা। তাহলে এইগুলো আমাদের ভালো করে জানতে হবে। এরপর দেখো যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীর উপরে কিভাবে প্রভাব বিস্তার করে না শিক্ষার্থী একটি সীমিত দৃষ্টিভঙ্গিতে বিষয়টা বিবেচনা করে থাকে, এক নম্বর কথা। দু নম্বর কথা কি না শিক্ষার্থীর ধারণা হতে পারে শিখন শুধুমাত্র তথ্য ভিত্তিক। তাহলে পাঠ্যপুস্তক থেকে যেহেতু আমরা তথ্য আহরণ করছি তাই আমার শিক্ষার্থীরা ভাবতে পারে যে পাঠ্যপুস্তক হচ্ছে কি না কেবলমাত্র তথ্য ভিত্তিক, এবং এই পাঠ্যপুস্তক কিন্তু সবসময় বাচ্চাদের আগ্রহ তৈরি করে না। তাহলে দেখো শিখন সম্পদ হিসেবে যে পাঠ্যপুস্তকের কথা বললাম সেই পাঠ্যপুস্তকের গুরুত্ব মানে কি প্রয়োজন আছে পাঠ্যপুস্তকে শ্রেণীকক্ষে সেটা সম্পর্কে আমরা জানলাম, বা এই পাঠ্যপুস্তক ব্যবহারের মধ্যে কি সীমাবদ্ধতা আছে বা পাঠ্যপুস্তক আমার শিক্ষার্থীদের উপরে কি রকম প্রভাব ফেলে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম। তাহলে আমাদের প্রথমে যে টপিকটা ছিল পাঠ্যপুস্তক সেটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো শিখন সম্পদ হিসেবে মডেলস বা হচ্ছে কি না প্রতিরূপ। তাহলে মডেল কি না প্রতিরূপ কি এটা আমাদেরকে জানতে হবে। দেখো মডেল হচ্ছে যে কোনো একটি বস্তুর বা কোনো একটি জিনিসের অবয়ব, বোঝা গেছে। যেমন ধরো সাপোজ আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি বাচ্চাদের কাছে পড়াচ্ছি বনের পশু সম্পর্কে পড়াচ্ছি। তাহলে দেখো বনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পশু দেখতে পাই, যেমন বাঘ থাকে, সিংহ থাকে, হরিণ থাকে, ঠিক আছে। এই যে বাঘ, সিংহ বা হরিণ এইগুলো তো আর বাচ্চাদেরকে এনে দেখানো সম্ভব নয়, তাই আমরা কি করি না বাঘ, সিংহ বা হরিণের একটা প্রতিরূপ তৈরি করি। সেই প্রতিরূপটা আমরা কিসের বানাতে পারি, সেটা হয় কাদার হতে পারে, কিংবা থার্মোকলের হতে পারে, কিংবা মোমের হতে পারে, বা প্লাস্টার অফ প্যারিসের হতে পারে। তাহলে এই যে আসল কোন একটা বস্তু বা আসল কোন একটা প্রাণীর
যে প্রতিরূপ বা অবয়ব আমরা তৈরি করছি সেটাকে আমরা কি বলছি না মডেল। তাহলে শ্রেণীকক্ষে এই মডেলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যাচ্ছে। আমি তোমাদের আগের ক্লাসে মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বা একটা মডেলের উদাহরণ কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। তাহলে এই যে মডেল, এই মডেলের উপযোগিতা কি না, মডেল হচ্ছে শিক্ষার্থীদের কাছে যে প্রকৃত যে বস্তু সেই বস্তুর একটা ধারণা তৈরি করতে কি করে না কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মডেল হচ্ছে শিক্ষার্থীদেরকে আকর্ষণীয় করে বা বিষয় সম্পর্কে আরো মনোযোগী করে তোলে। তাই মডেল কিন্তু একটা শিখন সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দেখো যে যে শিক্ষককে কোন একটা ক্লাস সঞ্চালনের ক্ষেত্রে এই মডেল কিন্তু অনেক সাহায্য করে থাকে। তাহলে এইগুলো হচ্ছে কি না মডেল ব্যবহারের উপযোগিতা। এরপর দেখো এই মডেল ব্যবহারের কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে বা কিছু আমাদেরকে পদ্ধতি মেনটেন করতে হবে যখন আমরা শ্রেণীকক্ষের মধ্যে মডেল উপস্থাপন করব। কি না যে যে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে যে ধরো আমরা যে বিষয় নিয়ে পড়াচ্ছি এবং তার রিলেটেড যে মডেলটি বানিয়ে এনেছি সেটাকে কিন্তু অবশ্যই কি না বিষয় কেন্দ্রিক হতে হবে। অর্থাৎ আমার আজকের পাঠের যে বিষয় সেই বিষয়টার সঙ্গে আমি যে মডেল তৈরি করে এনেছি সেটা বিষয় কেন্দ্রিক হতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি না মডেলটা নিয়ে যেন আমি সহজে শ্রেণীকক্ষের মধ্যে প্রবেশ করতে পারি। তার মানে কি মডেলটাকে খুব বৃহৎ আকারে বানালে চলবে না, অর্থাৎ সেটা যেন আমি নিয়ে ক্লাসের মধ্যে যেতে পারি এই ধরনের মডেল কিন্তু আমাদেরকে কি করতে হবে না তৈরি করতে হবে। 3 নম্বর কি না দেখতে হবে যে মডেল আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু যেন কোনোভাবেই শিক্ষার্থীদের মানে কোনো রকম ক্ষতির সম্ভাবনা তৈরি না হয় সেটাও আমাদের মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে খুব জটিল যেন না হয়ে যায় এবং খুব সহজলভ্য যেন হয়। অর্থাৎ আমি যে বিষয় দিয়ে মডেলটা মানে যে সমস্ত উপকরণ বা মেটেরিয়ালস দিয়ে মডেলটা আমি তৈরি করব সেগুলো যেন খুব সহজেই আমরা কি করতে পারি না তৈরি করে নিতে পারি। তাহলে এই বিষয়গুলো আমাদের কি করতে হবে না মডেল ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেছে? এবং আমাদের মনে রাখতে হবে যে আধুনিক যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে খুব সহজে আমরা কিভাবে মডেল তৈরি করতে পারবো সেই বিষয় সম্পর্কে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে শিখন সম্পদ হিসাবে মডেলের কি গুরুত্ব আছে বা মডেল আমরা শ্রেণীকক্ষে কেন ব্যবহার করব। ওটা দেখো ওই যে বলেছিলাম যে ছাত্রছাত্রীদের যে মনোযোগ সেই মনোযোগকে আকর্ষণ করার জন্য কিন্তু আমরা মডেল ব্যবহার করব এবং কি না যে বিষয় নিয়ে আমরা পড়াচ্ছি সেই বিষয়কে আরো বাস্তব করে তুলতে এবং বিষয়ের সঙ্গে বাস্তবের একটা সামঞ্জস্য তৈরি করতে কিন্তু আমরা এই মডেলকে আমরা শ্রেণীকক্ষে শিখন সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি। এরপর দেখো আমরা চলে যাব চার্ট। দেখো এই যে চার্টের কথা বলছি সেই চার্টটা কেমন হতে পারে, চার্টের মধ্যে ছবি থাকতে পারে, তথ্য থাকতে পারে, হ্যাঁ এই ধরনের বিষয় কিন্তু বিষয় কেন্দ্রিক আমরা চার্ট বানাতে পারবো। তাহলে এই যে আমরা চার্ট বানাচ্ছি এই চার্ট আমরা শ্রেণীকক্ষে শিখন সম্পদ হিসেবে কি উপকার আমাদের বা কি কার্যকরী ভূমিকা পালন করছে সেটা আমাদের দেখতে হবে। না ছবি বা চার্ট হচ্ছে যে বিষয় নিয়ে আমরা পড়াচ্ছি সেই বিষয়ের উপরে একটা সংক্ষিপ্ত ধারণা বা বিষয় সম্পর্কিত একটা ভাব সম্বলিত চিত্র তৈরি করা, এটাই হচ্ছে একটা ছবি বা চার্ট। একটা চার্টের মধ্যে একটা বিষয়ের অনেক ছবিও থাকতে পারে, পাশাপাশি কি না সময় তালিকা নিয়েও আমরা চার্ট বানাতে পারি। বা ধরো আর কি করতে পারি না ধরো আমি সাপোজ বাংলার সন্ধি পড়াচ্ছি, তাহলে সন্ধি কত প্রকারের সন্ধি আছে সেই সম্পর্কে আমি একটা চার্ট বানাতে পারি। বা সমাস পড়াতে গেলে সমাসের শ্রেণীবিভাগ নিয়ে একটা চার্ট বানাতে পারি। বা ধরো কারক পড়াতে গেলে কারকের শ্রেণীবিভাগ নিয়ে একটা চার্ট বানাতে পারি। তাহলে এই যে কোন একটা বিষয়কে তার আউটলাইন বা আউট স্কেচ শিক্ষার্থীদের কাছে পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য যে আমরা নকশা তৈরি করি এটাকে আমরা কি বলছি না চার্ট। এই চার্ট মধ্যে
কি আমাদের উপকার করছে না ছবি সম্বলিত চার্ট, যেখানে বিষয় সম্পর্কিত ছবি থাকে, অর্থাৎ বিষয়বস্তুর ভাব সম্বলিত একটা ছবি আমরা সেই চার্টের মধ্যে রাখতে পারবো। তাছাড়া কি এটা সময় তালিকা থাকবে, যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে সময়ের একটা ধারাবাহিকতা বোঝাতে আমাদের সাহায্য করবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ছবি থাকবে, হ্যাঁ বিভিন্ন ধরনের ছক থাকবে, যেগুলো ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে, যেটা আমি একটু আগে বলছিলাম, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কি না খুব কার্যকরী ভূমিকা পালন করবে। এবারে এই যে আমরা চার্টের কথা বলছি, এই চার্ট আমরা ব্যবহারের পিছনে আমাদের কি উদ্দেশ্য আছে সেগুলো একটু আমরা জেনে নেব। এক হচ্ছে যে চার্ট ব্যবহারের ফলে পাঠকে আকর্ষণীয়তা দান করা হয়, অর্থাৎ শিশুদের কাছে এই পাঠটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। 2 নম্বর কি না শিক্ষার্থীদেরকে উদ্দীপিত করা হয়, মানে এই চার্ট ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মনে একটা উত্তেজনার সৃষ্টি হয় বা তাদের একটা উদ্দীপনার সঞ্চার হয়। এর ফলে কি হয় না তাদের কাছে পাঠটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে, এবং কি না বিষয়কে প্রতীকীভাবে উপস্থাপিত করা যায় এবং পাঠের ধারাবাহিকতা রক্ষা করা যায়। আর একটা বিষয় কি না দেখো, অনেক ক্ষেত্রে আমাদের কোনো বিষয় সম্পর্কে বিমূর্ত ধারণা থাকে, অর্থাৎ ধারণাগুলো আমাদের কাছে মূর্ত থাকে না। এই চার্ট ব্যবহারের ফলে সেই বিমূর্ত ধারণাগুলোকে আমরা শিক্ষার্থীদের কাছে মূর্তভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই চার্ট সম্পর্কে আমরা কি না বিস্তারিতভাবে জানলাম, বা চার্টের উপযোগিতা সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদের জানতে হবে যে চার্ট ব্যবহারের সময় আমাদের কি কি পদ্ধতি কি করতে হবে না লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ চার্ট ব্যবহারের নিয়মাবলী। অর্থাৎ শ্রেণীকক্ষে চার্ট যখন আমরা ব্যবহার করব তখন কোন কোন বিষয়ের উপর আমাদের একটু লক্ষ্য রাখতে হবে বা নজর দিতে হবে, সেই প্রসঙ্গে আসছি। দেখো, প্রথমে আমাদেরকে বলতে হবে যে চার্টটি আমরা ব্যবহার করব সেই চার্টটি যেন অতি অবশ্যই কি না বিষয় রিলেটেড হয় বা বিষয় কেন্দ্রিক হয়। বোঝা গেছে? দ্বিতীয় হচ্ছে যে চার্টটাকে হতে হবে ছাত্রদের কাছে আকর্ষণীয়, তাই মনে রাখতে হবে যে চার্টটি যেন কেমন হয় না রঙিন হতে হবে, তবেই তো বাচ্চাদের কাছে সেটা কি হবে না আকর্ষণীয় হবে। তৃতীয় হচ্ছে যে চার্ট আমরা ব্যবহার করব সেই চার্টকে কিন্তু কি করতে হবে না আমাদেরকে প্রস্তুত করতে হবে বা বানাতে হবে। যদি আমরা কৃত্রিম চার্ট নিয়ে যাই তাহলে কিন্তু সেটা বাচ্চাদের কাছে অতটা আকর্ষণীয় হবে না। আমরা যদি হ্যান্ডমেড বা হাতে তৈরি কোনো চার্ট বাচ্চাদের কাছে নিয়ে যাই সেটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে। বোঝা গেছে? এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে শ্রেণীকক্ষে যখন আমি চার্টটা ব্যবহার করব তো ব্যবহার প্রসঙ্গে আমাদের চার্টটা কি করতে হবে না দেওয়ালে আটকাতে হয় বা টাঙাতে হয়। তাহলে আমাকে এমন জায়গায় চার্টটাকে টাঙাতে হবে যাতে আমার শ্রেণীকক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা তাদের জায়গা থেকে খুব ভালোভাবে চার্টটিকে দেখতে পায়। দ্বিতীয় কথা হচ্ছে যে চার্টকে কখনো বোর্ডের উপরে লাগানো যাবে না, বোর্ডের ডান পাশে বা বাম পাশে বা মধ্যিখানে লাগাতে হবে যাতে সকল ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে দেখতে পায়। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে চার্টের উপরে আমরা যে সমস্ত তথ্যগুলো দেব বা লিখব সেগুলো যেন নির্ভুল হয়, চার্টের মধ্যে কিন্তু কোনো রকম ভুল থাকা চলবে না। আমাদের আরো মনে রাখতে হবে যে চার্টটা কিন্তু আমরা দেওয়ালে সবসময় টাঙিয়ে রাখবো না, যেটুকু সময় আমাদের চার্টের প্রয়োজন আছে শুধু সেইটুকু সময় আমরা চার্টটা বাচ্চাদের কাছে কি করব উপস্থাপিত করবো, বাকি সময়টা আমরা চার্টটিকে খুলে নেব। কেন না যদি আমরা সর্বক্ষণ চার্টটিকে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখি তাহলে দেখা যাবে যে আমার ওই শিক্ষার্থীরা কিন্তু চার্টের উপরেই বেশি মনোযোগী হয়ে পড়ছে, অর্থাৎ আমার পাঠ্য বিষয় থেকে তারা চার্টের প্রতি বেশি দৃষ্টি দিয়ে ফেলছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে চার্ট যখন আমরা ব্যবহার করব সেই ব্যবহার করার সময় আমাদের কি করতে হবে না পয়েন্টার ব্যবহার করতে হবে, নির্দেশক দণ্ড ব্যবহার করতে হবে। সেই নির্দেশক দণ্ডের মাধ্যমে কিন্তু আমরা চার্টটাকে বাচ্চাদের কাছে নির্দেশিত করব। আর কি করতে হবে না চার্টের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো কিন্তু একটু বড় বড় হতে হবে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী সমানভাবে সেই লেখাগুলো দেখতে পায়। আমার পিছনের বেঞ্চে বসা ছাত্রছাত্রীরা যত চার্টের লেখাগুলো খুব সুন্দরভাবে দেখতে হয় সে বিষয়ে আমাদের যথাযথ নজর দিতে হবে। এবং মনে রাখতে হবে যে চার্টে যেন কেবলমাত্র যে বিষয় আমি পড়াচ্ছি অর্থাৎ বিষয় কেন্দ্রিক হয়, অর্থাৎ মূল বিষয়ের সঙ্গে যেন অবশ্যই সামঞ্জস্য হয়। মূল বিষয় কেন্দ্রিক না হলে কিন্তু সেই চার্টটা কিন্তু আমাদের কাছে অযৌক্তিক হয়ে পড়বে। বোঝা গেছে? এবং মনে রাখতে হবে যে বিষয়ের বাইরে কোনো বিষয় দিয়ে কিন্তু চার্টটাকে আমরা ভারাক্রান্ত করব না। এই হচ্ছে আমাদের
চার্ট শিখন সম্পদ হিসেবে ব্যবহার এবং ব্যবহারের পদ্ধতি এবং তার মধ্যে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেইগুলো। এরপরে দেখো ছবি। এই যে ছবি বা ছবি, দেখো ছবি দেখতে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই কি করে না, আগ্রহী বা ভালোবাসে। দেখো আমরা ছোটবেলায় যখন বই পড়েছি তখন আমরা দেখেছি যে ধরো আমরা যখন বর্ণ পরিচয় পড়েছি সেখানেও আমরা দেখেছি যে প্রত্যেকটা বর্ণের পাশে কিন্তু খুব সুন্দর করে একটা চিত্র আঁকা থাকতো বা ছবি আঁকা থাকতো। কেন না, আমরা তখন ছবি দেখতে ভালোবাসতাম এবং এই ছবি দেখতাম এবং ছবি দেখার পাশাপাশি কিন্তু আমরা সেই বর্ণটি সম্পর্কে আরো ধারণা করে নিতাম। তাহলে ছবি হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ শিখন সম্পদ, কারণ ছবির প্রতি একটা বাচ্চাদের একটা আকর্ষণীয় আছে বা ছবি হচ্ছে বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয়। তাই ছবি আমাদের শ্রেণীকক্ষে যদি আমরা বাচ্চাদেরকে দেখাই তাহলে কিন্তু কি না বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের মানে মনোযোগটাকে আমরা আরো খুব সহজে আকর্ষণ করতে পারবো। তো চলো এখন আমরা সেই ছবি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করছি। দেখো একটু আগে আমরা যে চার্টের কথা বললাম, ছবিও কিন্তু অনেকটা সেই একই ধরনের। ছবি কি না, যে বিষয়টি নিয়ে আমরা আজকে পাঠ পরিবেশন করব সেই বিষয় কেন্দ্রিক কোন একটা বিষয়বস্তুকে ছবির মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপিত করা, এটাই হচ্ছে কি না ছবি। বোঝা গেছে? তো আমাদের এই ছবি শ্রেণীকক্ষে যখন ব্যবহার করব তখন আমরা কিভাবে ব্যবহার করব না, 1 নম্বর কথা হচ্ছে যে ছবি আমরা বানাবো সেই ছবিটা শিক্ষার্থীর বয়স, পাঠ্যক্রম বা বিষয় সম্পর্কিত হতে হবে বা বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটাকে আমাদের বানাতে হবে এবং কি না বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যেন ছবিটা সম্পর্কিত হয় এবং শিক্ষার্থীরা যেন সেই ছবির প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এবং তাদের মানসিকতাকে আমরা আকর্ষণ করতে পারি বা মনোযোগকে আকর্ষণ করতে পারি। এই বিষয়ে কিন্তু আমাদের কি করতে হবে না, লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে ছবির যে বক্তব্য আছে বা সেই ছবির বক্তব্য অবশ্যই যেন ছাত্রছাত্রীদের চিন্তা শক্তিকে কি করে না, উজ্জীবিত করে। বোঝা গেছে? এই সমস্ত বিষয় মাথায় রেখে আমরা কিন্তু কোন একটা বিষয় যখন শ্রেণীকক্ষে উপস্থাপন করব তখন কিন্তু আমরা সেইভাবে ছবিটাকে তৈরি করব। বোঝা গেছে? এবার দেখো এই যে ছবি আমরা কি করছি না বাচ্চাদের কাছে প্রদর্শন করব, সেই ছবি প্রদর্শনের সময় কি করতে হবে না, আমাদের কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে এই যে ছবি আমরা বাচ্চাদেরকে দেখাবো সেই ছবিটা যেন বাচ্চাদের মনের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করে বা একটা ভাবনার জগৎ তৈরি করে দিতে পারে বাচ্চাদের, তবে আমার কি হবে না ছবি ব্যবহারের একটা সার্থকতা আমরা পাবো। অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সেই বিষয় রিলেটেড কিন্তু আমাদের ছবিটাকে তৈরি করতে হবে, তবে কি হবে না শিক্ষার্থীদের কাছে সেটা কি না ছবিটা দেখে যেন বাচ্চাদের মনে একটা কল্পনা শক্তির জগৎ কি হয় না তৈরি হয় বা তাদের একটা চিন্তাধারা তৈরি হয়। অর্থাৎ সেই ছবিটা দেখে বাচ্চারা মনের মধ্যে যেন কোন একটা কল্পনা করতে পারে বা কোন একটা ধারণা তৈরি করতে পারে, যে ধারণা দিয়ে তারা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগিয়ে বিষয়বস্তুকে আরো অন্য ধরন পদ্ধতিতে চিন্তা ভাবনা করতে পারবে। অর্থাৎ তাদের যে বোধ, সেই বোধ শক্তির বিকাশ যদি আমরা করতে পারি তবে আমার কি হবে না ছবি ব্যবহারের সার্থকতা আমরা লক্ষ্য করতে পারবো। এবং এই যে ছবি আমরা ব্যবহার করছি এর ফলে কি হচ্ছে না বিমূর্ত চিন্তাকে ছাত্রছাত্রীদের কাছে আরো মূর্ত আকারে প্রকাশ করতে পারছি বা বিভিন্ন ছবি ব্যবহারের ফলে কি হচ্ছে না শিক্ষকের সময় কমে যাচ্ছে এবং এর ফলে না আমরা ক্লাসটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারছি, ছাত্রদের মনোযোগটাকে আমরা আকর্ষণীয় করে তুলতে পারছি। এই হচ্ছে আমাদের ছবি ব্যবহার। এবং ছবি ব্যবহারের ফলে কি হচ্ছে না ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে বিমূর্ত ধারণাগুলো থাকছে সেগুলো আরো সহজভাবে তাদের কাছে প্রকাশিত হয়ে উঠছে। তাহলে আমাদের ছবি বা চার্ট যেটা আমরা আলোচনা করলাম যে এই সমস্ত ছবি বা চার্ট শ্রেণীকক্ষে প্রদর্শনের সময় আমাদের কোন কোন বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে সেগুলো একটু আমরা জেনে নিলাম। এরপর চলে আসছি দেখো রেফারেন্স বুক বা পাঠ্যপুস্তক বা আকর বা সহযোগী গ্রন্থ আমাদের শ্রেণীকক্ষে আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো। দেখো সহায়ক গ্রন্থ আমরা কোন একটা বিষয় সম্পর্কে যখন শ্রেণীকক্ষে পাঠ দেব, তো একটু আগে যেটা আমরা পাঠ্যপুস্তক বললাম, তো সেই পাঠ্যপুস্তকে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু
সর্বাধিক পরিমাণে বা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান আহরণের জন্য কেবলমাত্র পাঠ্যপুস্তকটাই আমাদের কাছে একমাত্র বই হিসেবে থাকলে চলবে না। তার সঙ্গে আমাদের সহযোগী বা সহকারী আরো বিভিন্ন বই আমাদের কি করতে হবে, পড়তে হবে। কারণটা কি না, সেই বিষয় সম্পর্কে আরো আমাদের ধারণা তৈরি করতে হলে আমাদের এই সহকারী বইয়ের বা আকর গ্রন্থের আমাদের কি আছে না প্রয়োজন আছে। অর্থাৎ আকর গ্রন্থের মধ্যে কিন্তু কি না বিভিন্ন ধরনের বিষয়ের আলোচনা থাকে, বিস্তারিত আলোচনা থাকে। অর্থাৎ আমাদের যে জ্ঞানের জগৎ বা আমাদের পড়াশোনার যে জগৎ, সেই জগতে কিন্তু আমরা যদি আরো তথ্য সংগ্রহ করতে চাই বা বিষয় সম্পর্কে আমার জ্ঞানকে যদি আরো স্বচ্ছ করে তুলতে চাই বা আমার ধারণাকে যদি আরো স্বচ্ছ করে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই রেফারেন্স বুকের সাহায্য নিতে হবে। দেখো বিভিন্ন ধরনের রেফারেন্স বুক আছে, যেমন ধরো জীবনী কোষ আছে, হ্যাঁ, অভিধান আছে, হ্যাঁ, তারপর ধরো বিশ্বকোষ আছে, গ্রন্থপঞ্জি আছে প্রভৃতি। এই সমস্ত বিষয় কিন্তু আমরা শ্রেণীকক্ষে পাঠ উপস্থাপনের সময় কি করতে পারবো না কাজে লাগাতে পারবো। তাহলে এই যে আকর গ্রন্থ আছে, এই আকর গ্রন্থগুলো আমরা শ্রেণীকক্ষে কিভাবে ব্যবহার করতে পারবো না, ধরো কোন একটা বিষয় যখন আমি ছাত্রদেরকে পড়াচ্ছি তখন তাদেরকে এই বিষয় সম্পর্কে উৎসাহিত করতে হবে যে তোমরা এই বিষয় সম্পর্কে যদি আরো বিস্তারিতভাবে আলোচনা পেতে চাও বা জ্ঞান আহরণ করতে চাও, তাহলে তোমাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের বই তোমাদের পড়তে হবে। কারণ তোমাদের পাঠ্যপুস্তকটাই কেবলমাত্র তোমাদের জ্ঞান আহরণের একমাত্র বই নয়। তোমাদের জ্ঞানকে আরো সুদৃঢ় করতে, আরো বাস্তবায়িত করতে কিন্তু তোমাদের আরো রেফারেন্স বই পড়তে হবে। তাহলে এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে রেফারেন্স বই পড়তে কি করি না উৎসাহী করি, তাহলে কিন্তু তাদের কি হবে না তাদের বিষয় সম্পর্কে আরো ধারণাটা আরো স্বচ্ছ হবে। তোমরা এই যে প্র্যাকটিকাম তৈরি করো, সেই প্র্যাকটিকামে দেখবে লাস্টে তোমরা কি দাও, একটা গ্রন্থপঞ্জি দাও। কেন না, তোমরা কোন একটা বিষয় যখন সেই বিষয়েরও প্র্যাকটিকাম বানিয়েছো, সেই প্র্যাকটিকাম বানাতে গিয়ে কিন্তু তোমরা অনেক বইয়ের সাহায্য নিয়েছো। ঠিক একইভাবে এই সহায়ক গ্রন্থ বা সহকারী বইও কিন্তু আমাদের অনেক ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে শিখন সম্পদ, সেই শিখন সম্পদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম বা আলোচনা করলাম। আমরা আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই যে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং বা কম্পিউটার সহযোগে কিভাবে আমাদের শ্রেণী শিক্ষণকে পরিচালনা করা যায় সেই বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো।